আসসালামু আলাইকুম এবং নমস্কার ছাত্রছাত্রীরা। আমি নীলা মজুমদার আজ এসেছি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্রের একটি অধ্যায় নিয়ে। এই উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি। এটাতে 7টা ভাগ রয়েছে 7A থেকে 7D। আজ আমি তোমাদেরকে 7A করাবো। আমার নতুন একটি ইউটিউব চ্যানেল, তার নাম হচ্ছে ক্লাস টুডে। এই ক্লাস টুডে তোমাদেরকে সবাইকে স্বাগতম, আর তোমরা আমার চ্যানেলের সাথেই সবসময় থাকবে। ত্রিকোণমিতি 7Aতে যেসব অঙ্কগুলো, এইসব অঙ্কগুলোতে সাধারণত দশম শ্রেণীর যেসব আইডিয়াগুলো ওগুলো থাকলেই ওই অঙ্কগুলো করা যায়। এরপরও আমি তোমাদেরকে ওইসব যেসব নিয়মগুলো, ওইসব নিয়মগুলো একটু রিভিউ করে দিই। প্রথমে আমি চতুর্ভাগ নিয়ে দেখাই। সাধারণত 4টা চতুর্ভাগ আছে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। এবং প্রত্যেকটা চতুর্ভাগের কোণের মানই মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি করে। প্রথম চতুর্ভাগে যেসব ত্রিকোণমিতিক ফাংশনগুলো অবস্থিত তার মধ্যে সবগুলোই প্রথম চতুর্ভাগে অবস্থিত। সাইন থেকে টেন সাইন কস, টেন কট, সেক কোসেক সবগুলোই আছে। আর দ্বিতীয় চতুর্ভাগ আছে শুধুমাত্র সাইন আর কস। তৃতীয় চতুর্ভাগ আছে টেন আর কট। এবং চতুর্থ চতুর্ভাগ আছে কোসেক আর না, দ্বিতীয় চতুর্ভাগ আছে সাইন আর কোসেক। চতুর্থ চতুর্ভাগ আছে কস আর সেক, কস আর সেক। ঠিক আছে। প্রথম চতুর্ভাগে প্রত্যেকটাই ত্রিকোণমিতিক ফাংশন অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে টেন আর কট অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে কস আর সেক অবস্থিত। ঠিক আছে, কস আর সেক অবস্থিত। তারপর সমকোণী ত্রিভুজের ভিত্তিতে একটা সমকোণী ত্রিভুজ যদি এ বি সি হয় এবং এটা যদি আমরা থিটা ধরি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এর মধ্যে সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর একটা কোণই নির্দিষ্ট করে দেওয়া থাকে 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ থাকে। এটা কোণটা যদি আমরা আলফা, এই কোণটা যদি আমরা ভিটা ধরি, তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত থাকে? 90 ডিগ্রি করে থাকে। এর মধ্যে যে কোনো একটা যদি নির্দিষ্ট করে দেয়, এই ত্রিকোণমিতিক যেসব ফাংশনের মান বের করা হয় তা এ হয় এই কোণ, নয় এই কোণ নিয়েই নির্দিষ্ট করে বের করে দেওয়া থাকে। সবসময় কোণের বিপরীত বাহুটা সবসময় লম্বা হয়। তাহলে এই কোণ হলে, এটা যদি থিটা হয়, তাহলে এটার বিপরীত বাহু এটা হচ্ছে লম্বা। আর সবচেয়ে বড় যে বাহুটা কোণাকোণিতে ভাবে থাকে তা হচ্ছে অতিভুজ, আর বাকি বাহুটা হচ্ছে। আর এটা থিটা হইলে এটার এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা হচ্ছে লম্ব। এটা তো অতিভুজ চেঞ্জ হয় না, শুধু কোণের ভিত্তিতে লম্বার ভূমিটাই চেঞ্জ হয়। আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে। তো এর ভিত্তিতে সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্বা। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। সেক থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। টেন থিটার সূত্র হচ্ছে
লম্ব বাই ভূমি আর কট থিটার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। আমরা একটু তুলে নেওয়া এগুলো, ঠিক আছে। সাইন থিটার সূত্র লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, টেন থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। এগুলা ক্লাস 10 আসবে। আর নির্দিষ্ট করে আমরা যেসব ত্রিকোণমিতিক কোণগুলো না জানি তা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা এই ত্রিকোণমিতিক কোণগুলোর মান জানি। তো 7-এর যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোতে সাধারণত তারা অনেক বড় একটা অ্যাঙ্গেল দেয়, ঋণাত্মক কোণ দেয়, ধনাত্মক কোণ দেয়, এর ভিত্তিতে তারা মান বের করতে পারে। তো কীভাবে অঙ্কগুলো করে এটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আসি আমি ধনাত্মক আর ঋণাত্মক কোণ নিয়ে। ধনাত্মক কোণটা কোনটা? ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকের কোণ হচ্ছে কি কোণ? ধনাত্মক কোণ। অর্থাৎ কোনো একটা অ্যাঙ্গেল যদি এইভাবে তৈরি হয়, সবসময় কোণের ঘূর্ণনটা প্রথম চতুর্ভাগ থেকে শুরু হয়। প্রথম চতুর্ভাগে যে এক্স অক্ষ বরাবর আছে না, এক্স অক্ষ বরাবরের প্রথম চতুর্ভাগের এক্স অক্ষ বরাবর যে অংশটা আছে, প্রথম চতুর্ভাগ তো এটা প্রথম চতুর্ভাগ না, ওই প্রথম চতুর্ভাগের এক্স অ্যাক্সিস যেটা আছে এটা থেকে কোণটা শুরু হয়। তো ধনাত্মক কোণ হলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। ঘড়ির কাঁটা সাধারণত ক্লকওয়াইজ, এটা এদিকে বরাবর ঘুরে, এটা এদিক বরাবর ঘুরে। আর এটা ধনাত্মক কোণ এটা বিপরীত দিকে, অর্থাৎ এদিকে বরাবর ঘুরে। অর্থাৎ কোনো একটা কোণ যদি ধনাত্মক কোণ হয় তাহলে এটা কোন দিকে ঘুরবো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এদিকে ঘুরবো। এটাকে কি কয়? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি কোণ? এটা হলো ধনাত্মক কোণ। ধনাত্মক যেরকম একটা কোণ দিছে, মনে কর 310 ডিগ্রি, এই কোণটি কোন চতুর্ভাগে? এটা ধনাত্মক কোণ। আর এই ধনাত্মক কোণ তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইটা থেকে শুরু হবে। আর প্রত্যেকটা চতুর্ভাগের কোণের মান কত ডিগ্রি বলেছিলাম? 90 ডিগ্রি করে। 90 আরো 90 মানে 180, 270, আর বাকি আছে কত? 270 হলে আর বাকি আছে 40। আর এটার পুরোটার মান তো 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই বরাবর। এটা কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে। অর্থাৎ 310 ডিগ্রি কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আর আমরা কোণটি ধনাত্মক বিধায় এই কোণটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়েছি, ঠিক আছে। আর ঋণাত্মক কোণ কোনটা? ঘড়ির কাঁটার দিক বরাবর ঘূর্ণনের ফলে যে কোণটা হয়, ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকের ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে কোণটা হয়েছে কি কোণ? ঋণাত্মক কোণ, ঠিক আছে। ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকটা হয়েছে ঋণাত্মক কোণ, যেরকম 150 ডিগ্রি। এক্ষেত্রে ঘড়ির কাঁটার যে দিক বরাবর ঘুরে, ঘড়ির কাঁটা
সবসময় বলেছি যে প্রথম চতুর্ভাগের এক্স অ্যাক্সিস যে অংশটা আছে এখান থেকে ঘূর্ণনটা আরম্ভ হয়। এক্ষেত্রে ধনাত্মক হলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঋণাত্মক হলে এটা ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এখান থেকে এদিক বরাবর ঘুরবে, এদিক বরাবর ঘুরবে। ঠিক আছে, 350 ডিগ্রি কোণটি তাহলে কি হবে, এখান থেকে শুরু 90, 180, 270, 360, 450। ঠিক আছে, তাহলে এ এ ওয়াই অক্ষ, এই যে নিচে ওয়াই অক্ষের যে নিচের দিকের অংশটি এই অংশ বরাবর এসে থেমে গেছে। তাহলে এই বিন্দুটি কি, কথাটি কি এই চতুর্থ চতুর্ভাগ বললেও হবে অথবা তৃতীয় চতুর্ভাগ বললেও হবে। ঠিক আছে, এই বিন্দুটি কি চতুর্থ চতুর্ভাগ ধরলেও হবে, তৃতীয় চতুর্ভাগ ধরলেও হবে এই কোণটি। তাহলে কোণটি বা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, এতটুকু হলে এর পরের জিনিসটা ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ গেছে। এরপর আচ্ছা একটা জিনিস দেখো, ত্রিকোণমিতিক ফাংশন 6টার মধ্যে মাত্র দুইটা ত্রিকোণমিতিক ফাংশন এটা ঋণাত্মক কোণ হলে এটাকে এই ঋণাত্মক কোণটাকে পজিটিভ কোণ করে ফেলতে পারে। আর এইসব ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে শুধুমাত্র কজ আর সেক, সাইন মাইনাস থিটা যদি হয় তাহলে এটা মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা হইলেও সেটা মাইনাস কোসেক থিটা, কস মাইনাস থিটা হইলেও সেটা কস থিটা। অর্থাৎ শুধুমাত্র কজ আর সেক ছাড়া আর কেউই মাইনাস হজম করতে পারে না, শুধুমাত্র কজ আর সেকটাই মাইনাসটাকে কী করে হজম করে ফেলে। ঠিক আছে, টেন মাইনাস থিটা সমান মাইনাস টেন থিটা, আর কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। ঠিক আছে, শুধুমাত্র কজ আর সেকটাই মাইনাস হজম করতে ফেলতে পারে, মাইনাস হজম করে ফেলতে পারে কে, শুধু কজ আর সেক। ঠিক আছে, আরো কয়েকটা আচ্ছা বইয়ের একটা ম্যাথ করে, আমি এক্ষেত্রে বইয়ের ম্যাথ সব করাবো, অসীম স্যারের বইয়ের ম্যাথ করাবো, অসীম স্যারের। স্যারের বইয়ের ম্যাথ করাবো। ঠিক আছে, তো 7-এর এইটুকু তো হয়েছে। একটা ম্যাথ করাতে করাতে ওই ম্যাথগুলোর প্রত্যেকটা নিয়ম আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, যে প্রথম ম্যাথটা আছে না, ম্যাথটা বলে সাইন 3630। তো এই আমরা সাধারণত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 5টা অ্যাঙ্গেলের মানেই আমরা সুনির্দিষ্টভাবে জানি, কিন্তু এই বড় অ্যাঙ্গেলটার আমরা মান জানি না। তাহলে এটাকে আমরা কি কনভার্ট করে এইসব করে নিয়ে যাব। প্রথমে যেসব নিয়মাবলী লিখি সেগুলো ফলো করতে হবে। 300 নাম্বার নিয়ম হচ্ছে কি, যে কোণটি দেয়া থাকবে তাকে নিকটবর্তী 90 ডিগ্রি এর গুণিতক আকারে
দিতে হবে। আপনি নিকটবর্তী 90 ডিগ্রির গুণিতক আকারে নিতে হবে। এক্ষেত্রে কোনটা 3630 আছে না, এটা 90 গুণিতক আকারে নিতে হবে। 30 ঠিক আছে, তাহলে কবা যায় 90 গুণিতক করলে এটা 40 বাজায়, আর বাকিটা কত ডিগ্রি, ভাগশেষ তাই 30 ডিগ্রি। এক্ষেত্রে গুণিতক যত হয় তার সাথে 90 গুণ করে ভাগশেষটা যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে। 90 গুণিতক যত হয় তার সাথে 90 গুণ করে ভাগশেষটা যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে। তো এক্ষেত্রে ভাগশেষ যেটা বের হয়ে যায় তার সাধারণত আমরা কি যোগ আকারে লিখবো, কারণ এক্ষেত্রে আমরা 90 এর সাথে যদি 40 গুণ আকারে লিখি তাহলে কত হয় 3600 ডিগ্রি হয়, কিন্তু বাকি ভাগশেষ 30 ডিগ্রি থেকে আনা হয় 3630 ডিগ্রি, তাহলে আমরা এটা যোগ আকার লিখবো। এটা তোমরা মানে বুঝে নিতে হবে তোমাদের কখন যোগ আকার লিখতে হবে কখন বিয়োগ আকার লিখতে হবে। যখন দেখবে যে ভাগশেষ বের হয় না, ভাগশেষ মানে ভাগটা পুরোপুরি মিলে যাওয়ার পরও কিছু সংখ্যা লাগে, যে এখানে যদি এরকম থাকতো 3500 40 ডিগ্রি, ঠিক আছে, এক্ষেত্রে 90টা দেওয়ার পর 3600 ডিগ্রি বার কিন্তু গেলে 40 বার হয়, ঠিক আছে, কিন্তু এখানে আছে 3540, তাহলে বাকি এটা বিয়োগ করলে কত থাকে 60 ডিগ্রি থাকে, তখন সেখানে 40 গুণ 90 দেওয়ার পর -60 ডিগ্রি দিতে হতো, -60 ডিগ্রি দিতে হতো। তো এটাই বললাম যে যখনই ভাগশেষ থাকবে বের হবে তখন এরকম, আর যখন ভাগশেষ বের হওয়ার জন্য বাড়তি একটা সংখ্যা যোগ করতে হবে, ওই সংখ্যাটা তখন বিয়োগ আকারে লিখতে হবে। যোগ বা বিয়োগ এটা তোমরা মানে ভাগ করবার পরে বুঝবা যে কখন যোগ আকার লিখতে হবে কখন বিয়োগ আকার লিখতে হবে। গুণিতকটা 40 গুণ 90 এর গুণিতক যত হয় তার সাথে 90 গুণ করে গুণিতকটা যত তার সাথে 90 গুণ করে তারপর এখানে 40 গুণ করার পর 3600, কিন্তু আছে 3630 ডিগ্রি, তাহলে বাকি যোগ 30 ডিগ্রি নিতে হবে। এবার 3 নম্বরে দেখতে হবে যে 90 এর সহগটা জোড় নাকি বিজোড়। এরপরে দেখতে হবে যে 90 এর সহগটা, 90 এর যে সহগ এই সহগটা জোড় নাকি বিজোড়। জোড় হলে একরকম হবে, বিজোড় হলে একরকম হয়। যদি জোড় হয় 90 এর সহগ জোড় হলে ফাংশনের কোনো পরিবর্তন হবে না, ফাংশনের কোনো পরিবর্তন হবে না। আর যদি বিজোড় হয় তবে, আর যদি 90 এর সহগ যদি জোড় হয় তাহলে যে ফাংশনটা আছে প্রশ্নের, যে ফাংশনটার কোনো পরিবর্তন হবে না। আর যদি 90 এর সহগটা বিজোড় হয় তবে সেক্ষেত্রে সাইন হয়ে যাবে কজ। সাইন কিসে পরিণত হবে, কজে। কজ পরিণত হয়ে যাবে সাইনে, তারপর
টেন পরিণত হবে কটে, কট পরিণত হবে টেনে, কোসেক পরিণত হবে সেকে, সেক পরিণত হবে কোসেকে। ঠিক আছে, যদি 90 সহগ জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক ফাংশনটার কোনো পরিবর্তন হবে না। যদি বিজোড় হয়, 90 সহগটা বিজোড় হয়, তবে সেক্ষেত্রে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, টেন থাকলে হয়ে যাবে কট, কট থাকলে হয়ে যাবে টেন, কোসেক থাকলে হয়ে যাবে সেক, সেক থাকলে হয়ে যাবে কোসেক। সেক্ষেত্রে 90 সহগটা জোড়, তাহলে যে ত্রিকোণমিতিক ফাংশনটি রয়েছে ত্রিকোণমিতিক ফাংশনটি থেকে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। এবার 2 নাম্বার কাজ আছে কোনটি চতুর্ভাগে ঘোরাতে হবে, কোনটিকে চতুর্ভাগে ঘোরাতে হবে। কোনটিকে চতুর্ভাগে ঘোরাতে হবে, তো এক্ষেত্রে কোনটা কি কোণ? অবশ্যই ধনাত্মক কোণ, আর ধনাত্মক কোণ হলে সেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। কয়বার ঘুরে? 40 বার। তো এই সাধারণত 4 বার ঘুরলে এই জায়গাতে আসে, 1 বার 2 বার 3 বার 4 বার, তো 10 বার, এরকম 10 বার ঘোরার পরে এই জায়গাতে আসবে। ঠিক আছে, এই জায়গাতে আসার পর এই জিনিসটাকে, এই জিনিসটা কি, এই চিহ্নটা বোঝায় যে এর সাথে আরও ত্রিকোণমিতিক একটা কোণ কি অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ এর সাথে যে কোনো একটা ত্রিকোণ, এটার সাথে 30 থাকুক বা 0 থাকুক, 0 না 30 থাকুক বা 45, 0 থাকুক অসুবিধা নেই, বা 90 থাকুক, মানে আরও একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে, তবে এটা কি যোগ চিহ্ন আকারে। তাহলে যেহেতু যোগ আছে, তাহলে আর এই কোণটাও কি ধনাত্মক কোণ, তাহলে এই কোণটাও কি সামনের দিকে একটু আগাবে, তবে পুরো অ্যাঙ্গেলটাই 90 ডিগ্রি, তবে পুরোপুরি যাবে না, যতটুকু হয়তো বা এতটুকুই আগে হয়ে যাবে। আর এটা কি বেড়ে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনই রয়েছে, তাহলে ক্ষেত্রে সাইনও কি এই জায়গায় অবস্থিত। এটা হচ্ছে 5 নম্বর ক্রাইটেরিয়া। 5 নম্বর ক্রাইটেরিয়া কি, ফাংশনটি যদি তার নিজের ঘরে পড়ে, নিজের ঘরে, যদি ফাংশনটি তার নিজের ঘরে পড়ে, তবে তার সামনে কোনো মাইনাস চিহ্ন আসবে না, তার সামনে কোনো মাইনাস, তার সামনে কোনো মাইনাস চিহ্ন আসবে না। যদি অন্য কারো ঘরে পড়ে, তবে তার সামনে আসবে। ফাংশনটি যদি এই ত্রিকোণমিতিক কোণটা অনুসারে ঘোরানোর পর ফাংশনটি যদি তার নিজের ঘরে পড়ে, তবে তার সামনে কোনো মাইনাস চিহ্ন আসবে না। এক্ষেত্রে ফাংশনটি প্রথম চতুর্ভাগের সব ত্রিকোণমিতিক ফাংশনই রয়েছে, অর্থাৎ সাইন কস টেন কট সেক কোসেক সবাই রয়েছে, তো এই মাইনাস চিহ্ন তার সামনে কোনো মাইনাস চিহ্ন আসবে না যদি তার নিজের ঘরে পড়ে। আর যদি অন্য কারো ঘরে পড়ে, তবে তার সামনে মাইনাস চিহ্ন আসবে। এক্ষেত্রে সাইন যদি এ ঘরে পড়তো অথবা এ ঘরে পড়তো, তবে তার সামনে কি মাইনাস চিহ্ন আসতো। তবে সাইন তার নিজের ঘরে পড়েছে, এ কারণে সাইন যদি ওই ঘরে পড়তো, এ ঘরে থাকলে মাইনাস আসতো না, কারণ এই ঘর সাইন আর কোসেকের ঘর। ঠিক আছে, তো প্রথম চতুর্ভাগ সাইনের ঘরের কারণে সাইনের সামনে কোনো মাইনাস আসবে না। আর সব কটা শেষ, সবশেষে যে ত্রিকোণমিতিক কোণটা, এই কোণটাই থেকে যায়, অর্থাৎ এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে দিতে পারি, এটাকে ব্রেক হিসেবে দিতে পারি, আর এটাকে যাত্রী হিসেবে দিতে পারি। ফ্যাক্টর বলে এলাম, ব্রেক প্লাস সামনের দিকে ব্রেক করলাম, সবশেষে যাত্রী থেকে যায়, যাত্রী নেমে যাবে। তো সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে সাইন 3630 ডিগ্রির মান হাফ। ঠিক আছে, এই ম্যাথটা বুঝেছো তোমরা? বইতে এরকম অনেক ম্যাথ আছে, তবে এইসব নিয়মগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই নিয়মগুলো অনেক ফলো করতে হবে। ঠিক আছে, এই নিয়ম অনুসরণ করলে প্রত্যেকটা ম্যাথে তোমরা অনেক ইজিলি করতে পারবে। আমি আর একটা ম্যাথ করে দিই।
কট মাইনাস 1575 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা কিন্তু ঋণাত্মক কোণ। তো কট কি মাইনাস হজম করতে পারে না, শুধুমাত্র কজ আর কি পারে, সেক। তাহলে কটের সামনে মাইনাসটা চলে আসবে। এবার 2 নম্বর কাজ কি, যে কোণটি দেওয়া থাকবে তার নিকটবর্তী 90 ডিগ্রির গুণিতক আকার নিতে হবে। তাহলে এটার নিকটবর্তী 90 গুণিতক কোণটা হয় অর্থাৎ 17 হয়। এই 1575-এর কাছাকাছি 90 গুণিতক হয় 17, আর সবশেষে ভাগশেষ 45 থেকে যায়। তাহলে এটা প্লাস আকারে থাকতে হবে। ঠিক আছে, এটা প্লাস আকারে থাকবে। 17 গুণ 90 প্লাস 45। তো ওই 2 নাম্বার কাজ, 90-এর গুণিতক যত হয় তার সামনে 90 গুণ করে ভাগশেষটা যোগ। এক্ষেত্রে 90-এর গুণিতক 17, 17-এর সাথে 90টা গুণ করে ভাগশেষ যেটা এটা যোগ আকার থাকবে, কারণ এটা আরও বাড়তি রয়ে গেছে। এক্ষেত্রে 1500 কত হয়, 1535 ডিগ্রি হয়, আর বাকি 45 ডিগ্রি থেকে যায়। তাই এটা ভাগশেষে যোগ আকারে লেখা হয়েছে। ভাগশেষটা যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে। 90-এর সহগটা জোড় নাকি বিজোড় এটা দেখতে হবে। 90-এর সহগটা জোড় নাকি বিজোড়। 90-এর সহগ জোড় হলে ফাংশনের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে 90-এর সহগটা জোড় নয়, এটা কি বিজোড়। আর যদি বিজোড় দেওয়া হবে সেক্ষেত্রে কট হয়ে যাবে কি, কট হয়ে যাবে 10। তাহলে এটা কটটা হয়ে যাবে কি 10। এবার এটাকে কি সূত্রভাবে ঘুরাতে হবে। ঠিক আছে, এটা 4 বার ঘুরে এরকম 4 4 16, অর্থাৎ এবার 16 আসে, তারপর আরও একবার 17, এরপর ব্রেক সামনের দিকে প্লাস, এটা ঘরে 45 ডিগ্রি দূর পর্যন্ত। পুরোপুরি তো আসবে না, পুরোপুরি মান তো 90 ডিগ্রি, তাহলে 45 পর্যন্ত। তো এটা কার ঘর, সাইন আর কোসেকের ঘর, 10-এর ঘর না। তো 10-এর সামনে আরও একটা কি আসবে, মাইনাস। আর ওই মাইনাস এটা কি প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে। এটা 10-এর ঘর না, এটা সাইন আর কোসেকের ঘর। তো বললাম না যে ফাংশনটি যদি তার নিজের ঘরে পড়ে তবে তার সামনে কোনো মাইনাস চিহ্ন আসবে না, আর যদি অন্য কারো ঘরে পড়ে তার সামনে মাইনাস চিহ্ন আসবে। এই জন্য 10-এর সামনে আরও একটি মাইনাস চিহ্ন আসবে, আর মাইনাসে মাইনাসে কী যাবে, প্লাস। আর সবশেষে যাত্রী থাকবে 45। 10 45 ডিগ্রি মান 1, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1। ঠিক আছে, আর একটা ম্যাথ করাই। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাই এখানে, সবটাই মুছি। ঠিক আছে, এই অঙ্কটা করে। এই অঙ্কটাতে কি ডিগ্রি এককে নেই, রেডিয়ান এককে রয়েছে। তো রেডিয়ান এককে পাইকে 180 ডিগ্রি ধরা হয়, পাইকে 180 ডিগ্রি ধরা হয়। তাহলে 5/2 কত ডিগ্রি, 90 ডিগ্রি। 5/3 60 ডিগ্রি। 5/4 45 ডিগ্রি। আর 5/6 30 ডিগ্রি। ঠিক আছে, এটা রেডিয়ান এককে, এটা কি এককে, রেডিয়ান একক। আর এই ম্যাথটা অনেকটা রেডিয়ান এককে রয়েছে, এই ম্যাথটা কি এককে রয়েছে, রেডিয়ান এককে রয়েছে। তাহলে এখানে আছে 5/2 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির সাথে 5টা গুণ করলে, এই অঙ্কটা এভাবে করলে অনেক ইজি হবে, কারণ এইভাবে করাচ্ছি। 5/3 মানে 60 ডিগ্রি, তাহলে 90 গুণ 19 গুণ 60 ডিগ্রি।
ডিগ্রি থেকে 1140 ডিগ্রি গেলে আর বাকি থাকে -690 ডিগ্রি, -690 ডিগ্রি। আর cos মাইনাস হজম করতে পারে সেজন্য cos প্লাস 690 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি এরকম থাকে অঙ্কটা রেডিয়ান এককে তোমরা ডিগ্রি এককে নিয়ে যাবে, ডিগ্রি ফরম্যাটে নিয়ে গেলে তারা যোগ বিয়োগ করে একটা শুধুমাত্র একটা ত্রিকোণমিতিক কোণ আনবে। ওই আগের অঙ্কগুলোর মতো শুধুমাত্র একটা সরল ত্রিকোণমিতিক কোণ আনবে। আর এই ত্রিকোণমিতিক কোণটাকে দেখো তোমরা এই মেকানিজমে এই কোণটার মান নির্ণয় করবে। তো এক্ষেত্রে প্রথমে এটা যে কোণটি দেওয়া থাকে তার নিকটবর্তী 90 ডিগ্রি গুণিতক 690 এর নিকটবর্তী 90 এর গুণিতক কত হয়? 60, ঠিক আছে? অর্থাৎ 7 নিকটবর্তী 90 ডিগ্রি গুণিতক হয় কত? 7। তাহলে 7 গুণ 90 হয় কত? 630 ডিগ্রি, বাকি থাকে 60 ডিগ্রি, তাহলে প্লাস 60 ডিগ্রি। 630 আর 60 690 ডিগ্রি, ঠিক আছে? 2 নাম্বার কাজ 90 এর গুণিতক যত হয় তার সাথে 90 গুণ করে বাকিটা হিসেব মতো যোগ বা বিয়োগ আকার লিখতে হবে। তো এখানে 630 ডিগ্রি হয় আর বাকি আছে 690 ডিগ্রি কোনটা, বাকি 60 ডিগ্রি যোগ আকার লিখে দিন। তৃতীয় নাম্বার কাজ হয় 90 সবটা জোড় নাকি বিজোড় তা দেখতে হবে। তো 90 সবটা এক্ষেত্রে বেজোড়। জোড় হলে যে ত্রিকোণমিতিক কোণ রয়েছে, যে ত্রিকোণমিতিক ফাংশনটি রয়েছে ত্রিকোণমিতিক ফাংশনটি থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আর 90 সব বিজোড় হলে cos হতে হবে কি sin, তাহলে cos কি হয়ে যাবে? sin হয়ে যাবে। এই কোণটা ধনাত্মক কোণের কারণে ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘুরবে 7 বার। 90 7 বার 1 আর 7 বার ঘুরলে কোণ এ বিন্দুতে আসে, তারপর প্লাস সামনের দিকে 60, অর্থাৎ এই অনেকটা এই কোণে। তো এই কোণ কি চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। আর চতুর্থ চতুর্ভাগ কার ঘর? cos আর কার ঘর? cos আর সেকের ঘর। চতুর্থ চতুর্ভাগ কার ঘর? cos আর সেকের ঘর। কিন্তু এখানে আছে কি সাইন, তাহলে সামনে মাইনাস আসার কথা না, আসলে সামনে মাইনাস আসবে না। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, একটা ফাংশন যখন বেসক বিজোড় হওয়ার পর তা পরিবর্তন হয়ে যাবে, তবে কোনটি যখন ঘুরানো হবে, এই ঘুরানোর ক্ষেত্রে কোনটি যেই ঘরে পড়ুক না কেন তা হিসেব করা হবে আগের ফাংশনটি অনুসারে। অর্থাৎ এক্ষেত্রে সাইনকে কি হিসেব করা হবে না, থেকে কস ধরা হবে। তো আমি আবার বলতেছি, 90 শক বিজোড় হলে ফাংশনটা তো পরিবর্তন হয়ে যায়, তবে যখন চতুর্ভাগে ঘুরানো হয় তখন ওই ফাংশনটিকে হিসাব করা হয় আগের ফাংশন থেকে। অর্থাৎ নতুন যে তৈরি ফাংশন হয় এটা না, আগের ফাংশনটি হিসাব করা হয়। তো এক্ষেত্রে কস তার কজের ঘরে এসেছে, তাহলে কি সাইনের সামনে মাইনাস আসবে না, তাহলে বাকি থাকবে কি যাত্রী 60 সাইন ডিগ্রি আছে √3/2, অ্যান্সার কি √3/2, ঠিক আছে? নাম্বার করে sin n phi plus -1 to the power, এক্ষেত্রে nটা ধনাত্মক, এক্ষেত্রে nটা শুধু পূর্ণ সংখ্যা, nটা শুধুই পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক কিছু লেখা নেই, nটা শুধুই এক্ষেত্রে nটা শুধুই কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? nটা শুধুই কি পূর্ণ সংখ্যা। তো তেন ধনাত্মক পূর্ণ সংখ্যা লেখা নেই, ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখা নেই, কি লেখা আছে? nটা শুধুই পূর্ণ সংখ্যা। তো আমরা একটা জিনিস এখানে দেখিনি, n যখন প্লাস হবে তখন কোনটা
কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে। তাই এক্ষেত্রে এনটা পূর্ণ সংখ্যা, তাই এনটা ভগ্নাংশ কোনো সংখ্যা নেই, এনটা পূর্ণ সংখ্যা। আমি এখানে একটু মেকানিজম করে নিই। এতদের টাকা 90 সহগ আঁকানি, তো 90 তো π/2, কিন্তু এখানে আছে পাই মানে 180 ডিগ্রি। তো পাইকে আমরা কীভাবে লিখতে পারি? 2 × π/2 আকারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি হয়? এর মানে ক্ষেত্রে প্লাস হোক বা মাইনাস পূর্ণ সংখ্যা হোক, এন এর মানে ক্ষেত্রে প্লাস পূর্ণ সংখ্যা হোক বা মাইনাস পূর্ণ সংখ্যা হোক, অথবা এন এর মানে এখানে প্লাস বিজোড় সংখ্যা হোক বা জোড় সংখ্যা হোক, অথবা মাইনাস জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা হোক, সবসময় 2n-টা কী হবে? জোড় সংখ্যা হবে। 2n-টা সবসময় জোড় সংখ্যা। এক্ষেত্রে আমরা যদি n এর মান -3 ধরি, তাহলে কী হবে? 2n - 6, অর্থাৎ প্লাস মাইনাস এক্ষেত্রে কোনো ম্যাটার না, ম্যাটার জোড় না বিজোড়, এক্ষেত্রে জোড় সংখ্যায় তৈরি হয়। আবার n যদি আমরা -4 ধরি, তাহলে -8, 2n এর মান কত হয়? -8 হয় না? -8। আবার প্লাস ধরলে সেম একইভাবে +6 প্লাস এটা, অর্থাৎ জোড় ধরি বিজোড় ধরি, এক্ষেত্রে সবসময় এক্ষেত্রে এটা জোড় হবে। এটা কি জন্য? 90 সহগটা জোড় না বিজোড়, এই জন্য। এই যে 90 সহগটা কি এক্ষেত্রে সবসময় 90 সহগটা কি হয়? জোড় হয়। তাহলে সাইনটা কি হবে? পরিবর্তন হবে না, সাইনটার পরিবর্তন হবে না। 90 সহগ বিজোড় হলে সাইন পরিবর্তন হয়ে যাবে, এক্ষেত্রে সাইন থেকে যাবে, সাইন থেকে যাবে। এবার ঘুরাতে হবে, চতুর্ভাগে ঘুরাতে হবে। এক্ষেত্রে এন এর মান যদি মাইনাস হয় বা প্লাস হয়, আমরা এর মান প্রথমে কি -1 নিই। -1 ধরলে -2 বার, অর্থাৎ π/2 π/2 মাইনাস এরকম হয়, -2 × π/2। ঠিক আছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর কয়বার? 2 বার ঘুরবে, একবার। আর ব্রেকটা কিন্তু, তবে এক্ষেত্রে আরও একটা জিনিস, এই n এর মান +1 হোক অথবা -1 হোক, n এর মান যাই হোক, -1 এর উপরে n এর মান পজিটিভ ভ্যালু হোক অথবা নেগেটিভ ভ্যালু হোক, সবসময় এটা পাওয়ার করলে কি -1 হবে, -1 হবে। অর্থাৎ আলটিমেট এটা প্লাসটা কী হবে? প্লাস আর থাকবে না, এটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা যদি এটাকে ঘুরাই, আচ্ছা এটা কেন হবে? এটা -1 এর উপর পাওয়ার যদি আমি 2 দিই, তাহলে এটা মাইনাসটা উঠে, -1 এর উপর পাওয়ার যদি আমি জোর দিই, তাহলে মাইনাসটা উঠে যাবে। আর পাওয়ার যদি আমি বিজোড় দিই, আমার এখানে ভুল হয়েছে, -1 এর পাওয়ার যদি জোড় থাকে, কী থাকে? জোড় থাকে, তাহলে মাইনাসটা উঠে যাবে। আর -1 পাওয়ার যদি বিজোড় থাকে, তাহলে মাইনাসটা থেকে যাবে, তাহলে থেকে যাবে, থেকে যাবে। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে প্রথমে n এর মানটা জোড় ধরে করি, তারপর n এর মানটা বিজোড় ধরে করি। ঠিক আছে, এগুলো n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা কি হয়ে যাবে? এটা +1 হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে? এটা n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে
এই জিনিসটাও প্লাস হবে আর এই জিনিসটাও কি -1/n কি প্লাস হয়ে যাবে। আর এই ক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হবে কি সাইন প্লাস 5/6, ঠিক আছে। এবার n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেও n এর মান যদি ধনাত্মক জোড় হয়, ধনাত্মক জোড় হলে কি হবে, আমরা জানি -1 পাওয়া যদি জোড় থাকে তাহলে মাইনাসটা কি উঠে যায়। আর এক্ষেত্রে এটা চতুর্ভাগ যদি ঘুরাই এটা প্লাস একটা অ্যাঙ্গেল তৈরি হবে। এটা যদি কাটাকাটি যায় জোড় হলে n এর মান 2 হলে এটা পাই, তো তাহলে তো কি তৈরি হয় সাইন n5 প্লাস 5/6। n5 না n5 হলে মানে যদি জোড় হয় তাহলে 2 পাই, 5 মানে 180 ডিগ্রি হতো, তো একবার ঘূর্ণন দুইবার ঘূর্ণন প্লাস মানে সামনের দিকে অর্থাৎ থেকে চতুর্ভাগ আসে। তারপর এর মধ্যে আমরা যদি 4 ধরি তাহলে 1 2 3 4 আবার প্লাস মানে সামনের দিকে অর্থাৎ চতুর্ভাগে। এর মান 6 ধরি, একবার 2 3 4 5 6 আবার প্লাস অর্থাৎ এর মান যতবারই কি আমরা জোড় ধরি এটি কোন প্রথম চতুর্ভাগ আসে, অর্থাৎ সাইনের সামনে কি মাইনাস আসে না, সাইনের সামনে মাইনাস আসে না। আর এক্ষেত্রে n5 এর ক্ষেত্রে 5/2 এর সহগ কি হয় 2 হয়, তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র কি থাকবে সাইন 5/6, সাইন 5/6 মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, ঠিক আছে। n এর মান যদি ধনাত্মক জোড় হয় তাহলে এই মানটা হয় কি হাফ। n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং জোড় হয় তাহলে এই ফাংশনের কোনটির মান হাফ। আর n যদি ঋণাত্মক ধনাত্মক বিজোড় সংখ্যা হয়, n যদি ধনাত্মক বিজোড় সংখ্যা হয় তবে সেক্ষেত্রে সাইন n5 ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এই যে আচ্ছা 2 তো কাটা যায় না, এটা মাইনাস পরে যখন মাইনাস পাওয়ার থাকবে ধনাত্মক বিজোড় পাওয়া থাকে, বিজোড় থাকলে কি মাইনাসটা কি মাইনাস থেকে যায়, অর্থাৎ সেক্ষেত্রে -5/6 মাইনাস। এক্ষেত্রে nটা কিন্তু কি বিজোড় সংখ্যা, তো বিজোড় হওয়ার কারণে কি 5/2 এর সহগ কি হয় 5 মানে হচ্ছে কি 2 × 5/2, আবার সাথে একটা কি আছে বিজোড় সংখ্যা আছে, তো একটা বিজোড় সংখ্যার লগে 2 সবসময় গুণ করলে তা কি হয় জোড় হয়ে যায়। বিজোড় সংখ্যার সাথে সবসময় 2 গুণ করার ফলে কি তা জোড় হয়ে যায় না, তাহলে এক্ষেত্রে 5/2 এর সহগ কি জোড় থাকে, 5/2 এর সহগ জোড় থাকে। আর 5 এর সহগ কি থাকে বিজোড় থাকে, 5 এর সহগ বিজোড় থাকে। যেরকম এক্ষেত্রে যদি আমরা 1 পাই ধরি, যে 1 পাই ধরলাম এর মান 1 ধরলাম, তাহলে অ্যাঙ্গেলটা পজিটিভ ঘড়িটার বিপরীত দিকে করবে, একবার মাইনাস পেছনে অর্থাৎ এই ঘরে আসে, তো সাইনের ঘরে আসে, সমস্যা নেই। আবার আমরা যদি n এর মান এখানে 3 ধরি, একবার 2 বার 3 বার মাইনাস অর্থাৎ সাইনের ঘর, প্রত্যেক ক্ষেত্রে সাইন কি হয় 5/6, আর সাইন 5/6 এর মান কত ডিগ্রি হাফ, অর্থাৎ এক্ষেত্রে ধনাত্মক জোড় সংখ্যা হলেও হাফ, ধনাত্মক বিজোড় সংখ্যা হলেও সাইন ফাংশনের কোনটির মান হাফ।
দিলে কী হয়, n এর মান তো পূর্ণ সংখ্যা হয়েছে না, এবার n এর মান ঋণাত্মক জোড় সংখ্যা হয়, ঋণাত্মক বিজোড় সংখ্যা হয়, তার জন্য n যদি ধনাত্মক ঋণাত্মক জোড় সংখ্যা হয়, ঋণাত্মক তবে ঋণাত্মক জোড় সংখ্যা তবে সাইন ঋণাত্মক জোড় সংখ্যা হলেও অর্থাৎ -1 অথবা পাওয়ার ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, জোড় সংখ্যা থাকলে মাইনাসটা কি উঠে যায়, জোড় সংখ্যা থাকলে মাইনাসটা উঠে যাবে, সেক্ষেত্রে মাইনাসটা কি উঠে যাবে। আর এক্ষেত্রে π/2 এর সহ কি হয় n ফাই না, n ফাইনের ক্ষেত্রে কি π/2 এর সহ হয় 2n, π/2 এর সহ হয় কি 2n। তো nটা যদি ঋণাত্মক জোড় সংখ্যা হয়, তো জোড় সংখ্যার সাথে আমরা যখন 2 গুণ করবো তখন এটা কি জোড় সংখ্যা তৈরি হবে, তবে সেক্ষেত্রে মাইনাস জোড় সংখ্যা তৈরি হবে, তবে সেক্ষেত্রে মাইনাস জোড় সংখ্যা তৈরি হবে। আর জোড় সংখ্যা থাকলে সাইনের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, সাইনের কোনো পরিবর্তন হবে না। তো আমরা যদি এক্ষেত্রে n এর মান যদি আমরা -2 ধরি, তাহলে n এর মান যদি আমরা যদি এক্ষেত্রে -2 ধরি, তাহলে এটি কি মাইনাস পাই না, তাহলে এক্ষেত্রে 1 পাই, তবে এখানে কোন কাটা দিয়ে ঘুরবে 2 পাই, আর কোনটা প্লাস, প্লাস মানে কি এটা পিছনের দিকে রিভার্স করবে, অর্থাৎ এই ঘরে, তো এই ঘর তো সাইনের ঘর, তাহলে সাইনের সামনে কোনো মাইনাস আসবে না, দেন 5/6 মানে কত ডিগ্রি, হাফ। ঠিক আছে, n যদি ঋণাত্মক জোড় সংখ্যা হয় তবে সেক্ষেত্রে মানটা কি হাফ। এবার n যদি ঋণাত্মক বিজোড় সংখ্যা হয় তবে সেক্ষেত্রে কি, এবার এটা দেখা পাল। ঋণাত্মক বিজোড় সংখ্যা হয়, এক্ষেত্রে n এর মান ঋণাত্মক হলেও বারবার বলেছি যে 2n থাকলে n এর মান ধনাত্মক হোক ঋণাত্মক হোক, সবসময় 2n এর কি মানটা জোড় আসবে, সবসময় 2n এর মানটা জোড়, 2n থাকলে n এর মানটা ধনাত্মক জোড় সংখ্যক বা ঋণাত্মক জোড় সংখ্যক, সবসময় 2nটা জোড় হবে, 2nটা সবসময় জোড় হবে। এক্ষেত্রে n এর মান যদি আমরা যদি -3 ধরি, তাহলে কি হবে -6, n এর -4 দিলে -8, n এর মান -6 দিলে -12, আর সবসময় জোড় আসবে, তো সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইনের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আর আমরা আগের মতন n5 যদি হিসাব করি, n এর মানটা তো কি নেগেটিভ, নেগেটিভ না, n এর মান আমরা যদি -3 ধরি, তাহলে এটা কবার ঘুরবে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, একবার, দুইবার, তিনবার। আর এক্ষেত্রে -1 ন, তো n এর পাওয়ার জোড় প্লাস মাইনাস এটাই কোনো ফ্যাক্টর না, n এর পাওয়ার সবসময় জোড় থাকলেই তার মাইনাসের পাওয়ার, n এর মান সবসময় জোড় থাকলে মাইনাসের উপরে কোনো কিছুর পাওয়ার যদি জোড় থাকে, প্লাস মাইনাস এটা কোনো ফ্যাক্টর না, জোড় থাকলে তা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর বিজোড় থাকলে মাইনাসটা মাইনাসে থেকে যাবে। এক্ষেত্রে এটা কি, এটা বিজোড় সংখ্যা, ঋণাত্মক ধনাত্মক এটা কোনো ফ্যাক্টর না, এটা বিজোড় সংখ্যার কারণে মাইনাসটা কী হবে, -1 পাওয়ার বিজোড় হওয়ার কারণে মাইনাস হয়ে যাবে, মাইনাস, অর্থাৎ কী হয়ে যাবে n5 -5/6, n5 -5/6। তো এক্ষেত্রে আমরা যদি n এর মান -3 ধরি, আচ্ছা n এর মান -1 ধরি, একবার মাইনাস, অর্থাৎ কোন দিকে, কোন দিকে, পেছনের দিকে না সামনের দিকে, মাইনাস না, কোনটা তো মাইনাস, এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ দিকে একটু
ঠিক আছে, π/6। তাহলে এটা কোন সূত্র আকাশে? দ্বিতীয় সূত্র আকার, তাহলে এটাও সাইনের ঘর। তাহলে কি আর অনুসারে -3 ধরি, একবার, দুইবার, তিনবার, ঠিক আছে। এক্ষেত্রেও মাইনাস, অর্থাৎ কোনটা একটু সামনের দিকে, ঘড়ির কাঁটার দিকে। আর যখন প্লাস হবে তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে সামনের দিকে, আর যখন মাইনাস হবে তখনও ঘড়ির কাঁটার দিকে সামনের দিকে। এরকম এই ঘরে ঘরে তো দিকে দ্বিতীয় সূত্র সবসময় সাইন আছে, এখানে সাইনের সামনে কোনো মাইনাস আসবে না। sin5/6 আর sin5/6 এর মান হচ্ছে হাফ, sin5/6 এর মান হাফ। তো আজ এ পর্যন্তই। আর আমি নীল মজুমদার, আমি আচ্ছা এটা আগে তুলে নাও। এটা আমার প্রথম ভিডিও, আমার চ্যানেলের নাম হচ্ছে ক্লাস 2 আমি তোমাদেরকে ফিজিক্স, তারপর হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এইসব বিষয়ের যে কোনো প্রবলেমেই তোমাদেরকে প্রতিদিন করাবো, প্রতিদিন আমি কন্টেন্ট দিব। আর তোমরা সবসময় আমার চ্যানেলের সাথেই থেকো। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সবসময় আমার চ্যানেলের সাথেই থেকো। আর আমি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছি FL ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ঠিক আছে। আজ এতটুকুই। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল।